আপনি যেটি বলছিলেন যে গণ অভ্যুত্থানের মূল নেতৃত্বের যেহেতু তারা অংশ ছিলেন সেহেতু গণ অভ্যুত্থানের স্মরণকালের দিনটিতে যেটিতে আসলে গণ অভ্যুত্থান সফল হয়েছিল বা শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করতে হয়েছিল, পালিয়ে যেতে হয়েছিল, সেই দিনটিতে তারা ব্যক্তিগত সফরে গিয়েছিলেন বলে সেটি আসলে কারণটি জানতে তাদেরকে আসলে শোকজ লেটার দেওয়া হয়েছিল। এখন সেই কারণটি তো আর সরে যায় নাই। তারা ব্যক্তিগত যেই কথাই বলুন না কেন সেই কারণটি তো থাকে হুম, যে 5 আগস্ট তারা ঢাকা না থেকে বা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে হুম। না থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি অংশ সেখানে চলে গেছিলেন এবং তারা যেহেতু প্রকাশ্যে গিয়েছেন তারা আসলে এটি জানাতেও চেয়েছিলেন যে তারা এটি চলে গেছেন। এদের মধ্যে থেকে একজন আবার এটি, এদের মধ্যে একজন না, কক্সবাজার গ্রুপের বাইরের আরেকজন শীর্ষ নেতা এটিকে আবার প্রকাশ্যে সেটিকে বয়কটও করেছিলেন। সুতরাং এটি একটি তথ্য। কিন্তু এখন তারা যদি কোনো একটি শোকজের জবাব দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করে থাকে তাহলে শোকজটি গৃহীত হবে মর্মে আপনারা নিতে পারতেন। পুরো শোকজটিই প্রত্যাহার করা হলো, এটি কোনো ইঙ্গিত বহন করে কিনা আপনি যদি একটু কম কথায় বলেন। কারণ আমার কাছে মনে হয়েছে যে আপনারা শোকজটি দিয়েছেন একটা পপুলিস্ট জায়গা থেকে, আবার শোকজটি প্রত্যাহারও করেছেন একটি চাপের মুখে একটি এই জায়গা থেকে। আপনারা আসলে এখনো এনসিপি আপনারা জানেন না আপনারা কোথায় আছেন, কোথায় যাচ্ছেন। এটি একজন সাংবাদিক হিসেবে আমার ধারণা। না, আপনার এই ধারণাটি মোটেই ঠিক না। কারণ হচ্ছে যে আমরা স্পষ্ট বলেছি যে আমরা কোথায় যাব, আমাদের রাজনৈতিক কি গন্তব্য সেটি কিন্তু ইতিমধ্যে সুস্পষ্ট। আমরা এই রাজনৈতিক গন্তব্যের জায়গায় আমরা কিন্তু বারবার বলেছি যে আমরা বাংলাদেশে আইনের শাসন, নাগরিক, বাংলাদেশের মানুষের জনগণের নাগরিক যে অধিকার, সে অধিকার এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এখানকার যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থার পরিবর্তন এবং এখানকার রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, এই দুইটা জায়গায় কিন্তু পরিবর্তন আমরা দীর্ঘমেয়াদী আমরা চাই। সেই জায়গা থেকে কিন্তু আমরা বলেছি যে আমরা এখানকার মনে করি বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক এবং যে সংকট এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেক্ষেত্রে সমাধান হচ্ছে নতুন সংবিধান, এবং আমরা সেক্ষেত্রে স্লোগানও সেই বিষয়টি নিয়ে আসছি। ফলশ্রুতিতে আমরা আমাদের রাজনৈতিক লক্ষ্য নিয়ে স্থির। আপনি বরঞ্চ এখানে আপনি যেই প্রশ্নটি করছেন সেখানে এইটার কিছুটা আপনি হয়তোবা বলতে পারেন। সেটা হচ্ছে যে যেহেতু আমাদের এখানে দীর্ঘদিন আন্দোলনের মাধ্যমে এখানে উঠে আসা অধিকাংশ নেতৃত্ব, ফলশ্রুতিতে আন্দোলন এবং অ্যাক্টিভিজমের সময় যেটা থাকে সবসময় যে লিডারশিপ তাদেরকে সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক একুরেসি কিংবা হচ্ছে পলিটিক্যাল কারেক্টনেসকে সবসময় প্রমাণ করতে হয়, যেটা গতানুগতিক যারা রাজনৈতিক দল আকারে করেন দীর্ঘদিন তারা কিন্তু এই কারেক্টনেসটা কিন্তু অনুভব করে না। ফলশ্রুতিতে আমাদের এই যে অ্যাক্টিভিজমের জায়গা থেকে রাজনৈতিক ট্রান্সফরমেশনটা, অর্থাৎ রাজনৈতিক ব্যক্তি হয়ে ওকে, ওঠা, রাজনৈতিক দল আকারে হচ্ছে হাজির হওয়া, যাই হোক, সেই আমি জায়গাটা আমার কাছে মনে হচ্ছে হয়তো আরেকটু সময় লাগবে। আমি 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 অবশ্য আপনাকে ঠিক বুঝলাম কিনা আমি বুঝলাম না। আমি পরবর্তী প্রশ্নে যাই, কারণ এটা বুঝতে হয়তো আমার সময় লাগবে। আপনি যেভাবে বলছেন সেটা পরবর্তী প্রশ্নে আমরা দেখলাম যে একজন আপনাদের একজন কেন্দ্রীয় নেতা জনাব মাহিন সরকারকে উনি দাবি করছেন যে ওনাকে কোনো ধরনের শোকজ ছাড়াই ওনাকে আসলে বহিষ্কার করা হয়েছে। এই বিষয়টি প্লাস কয়েকদিন আগে আপনাদের সাবেক সহযোদ্ধা বর্তমানে উপদেষ্টা জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে কেন্দ্র করে চাঁদার কাহিনী, তার আবার কোনো একটা জায়গায় খেতে যাওয়া না যাওয়া ইত্যাদি নিয়ে আসলে নানা ধরনের কথা হচ্ছে। এনসিপি কি ভিতরে ভিতরে কয়েকটি উপদলে বা ভাগে বিভক্ত হচ্ছে? না, এনসিপি কোনোভাবেই কোনো উপদল কিংবা ভাগে বিভক্তি হয়নি। এটি যেটি হচ্ছে যে সাধারণত আপনার আমরা যেটা বলে আসছি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এই প্রথম যৌথ নেতৃত্ব এবং কোনো একক নেতৃত্বকে কাল টাকারে হাজির করে সকল সিদ্ধান্ত গ্রহণ কিংবা সকল কথা, সর্বশেষ কথা তার মুখ থেকে আসার যে সংস্কৃতি আমাদের এখানে চলে আসে সেটির বাহিরে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার জবাবদিহিতা গ্রহণের সেই চর্চাটা আছে। সেটার কিন্তু আবার আপনি বলতে পারেন যে কিছুটা জায়গায় সেটা হচ্ছে যে যখন একইভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সেক্ষেত্রে সবাই কিন্তু তার সিদ্ধান্তটা বাহিরেও অনেক সময় প্রকাশ করেন যে হ্যাঁ আমি এই মতামতটা দিয়েছিলাম এবং জনগণের কাছে আপনার সঠিক থাকার জায়গা থেকে। ফলশ্রুতিতে এই জায়গাটি যতটা না আপনার বিভক্তি প্রকাশ পায় তার চেয়ে বরং পুরনো রাজনৈতিক ভাবে আমরা দেখছি যে বিদ্যমান দলগুলো এইটাকে প্রকাশ করার জন্য তারা বেশি আগ্রহী যে হ্যাঁ এনসিপি ভাগ হয়ে যাচ্ছে, এনসিপি ভাগ হলে নতুন যে দলটি আছে, নতুন যে রাজনৈতিক শক্তির আবির্ভাব সেটি আসলে দাঁড়াতে পারবে না। এইভাবে প্রচারণাটা করে আলটিমেটলি যেটি না না, একটা পুরনো নতুন যে রাজনৈতিক দলের সম্ভাবনা কথা তৈরি হচ্ছে না না সেটাকে। না আদি, পুরনো রাজনৈতিক দলের কথা বাদ থাক। আমি আসলে মানে কারো উদাহরণ না দিয়ে আমি ভিতর থেকে আপনাকে জানতে চাইছিলাম আপনার কাছে যদি মনে হয় যে এনসিপি বিভক্ত হচ্ছে না বা এনসিপির মধ্যে কোনো রকম কোনো কোন্দল নেই, সেটি নিয়ে আমরা আসলে পরে আবার বিস্তারিত আলোচনা করব। আমরা একটু জনাব হারুনুর রশিদের কাছে যাই। জনাব হারুনুর রশিদ, আমরা নানাভাবে আমি
অনেকেই অনেক রকম প্রশ্ন করে, তো এই 15 বছর কি করেছেন, 20 বছর কি করেছেন, 25 বছর কি করেছেন, 30 বছর কি করেছেন। তো সেই ক্ষেত্রে আমরা কি করেছি বা আপনি কি করেছেন, সেই জায়গা থেকে আমি অন্তত বলতে পারি যে হারুন ভাই, আপনি সংসদের ভেতরে বাহিরে দাঁড়িয়ে যেভাবে সরকারের সমালোচনা করেছেন, যেভাবে সরকারের বিভিন্ন ভুল ত্রুটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, সেইটার ক্ষেত্রে আপনি অবশ্যই মানে যারা পরবর্তীতে নেতৃত্ব দিয়ে এই স্বৈরাচারী সরকারকে হঠাতে সমর্থ হয়েছে, তারা নিশ্চয়ই আপনাকে দিয়ে নানাভাবে অনুপ্রাণিত হয়েছে। যারা অনুপ্রাণিত তাদেরকে করেছেন, তাদের মধ্যে আপনি অন্তত একজন, সেজন্য আপনি আমার নিজের থেকে আবারও শুভেচ্ছা জানবেন। কিন্তু আমার প্রশ্ন হারুন ভাই, আপনি সংসদে বলার সময়, মানে আপনি সংসদে বলার সময়, বাইরে বলার সময়, আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ধরে তাকে নিয়ে আলোচনার জন্য অনেক সময় প্রয়োজন এটি বলেছেন। বঙ্গবন্ধুকে আপনি সম্মান করতে চেয়েছেন সংসদে বিএনপি ভাষণ দিয়ে। 20 বছরের সংগ্রাম আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ বলেছেন বিএনপি। আমি আই ক্যান গো অন অ্যান্ড অন অ্যান্ড অন। এবং আপনি পদে পদে দেখিয়েছেন বঙ্গবন্ধুর শাসন থেকে শেখ হাসিনার শাসন কত আলাদা, তিনি কিভাবে তার পিতার দেখিয়ে দেওয়া পথকে অস্বীকার করতেছেন, সেইটা আপনার বলার একটা সুন্দর ভঙ্গিও ছিল। কিন্তু এই বছর যখন আমরা দেখলাম মুজিব ভক্তদের ঠেকাতে বিএনপি ছাত্রদল 32 নম্বরের ফ্রন্ট লাইনে ছিল এবং এইটাকে তারা একটা উৎসবের উদ্যোগ হিসেবে নিয়েছে, তখন আপনি এটাকে কিভাবে দেখলেন? মানে আমাদের প্রশ্ন, আপনি কি বিএনপি, নাকি যারা 32 নম্বরের মধ্যে ওটা করলো ওরা বিএনপি, নাকি বিএনপির মধ্যেও আসলে কতগুলি দল উপদল কোন দল এগুলি রয়েছে? আমাদের যদি সাহায্য করেন। জি জি, ধন্যবাদ খালেদ ভাই, আপনাকে। বহুদিন পর আপনার সাথে আমি সংযুক্ত। জীবনে একটা ঐতিহাসিক ঘটনা, এবং আমার ওই সময় যে বক্তব্য বা ওই সময় যে ভূমিকা বা দায়িত্ব, এটাও একটা ঐতিহাসিক বিষয় ছিল। মূলত বাংলাদেশের এই 50 বছরের ইতিহাস বিশ্লেষণ করলে এটা আমরা সকলেই একমত হব যে বাংলাদেশে 71 থেকে শুরু করে 24শে জুলাই আগস্ট পর্যন্ত আমরা কোনো সময় রাজনৈতিক সমাধানগুলো আলাপ আলোচনা সংলাপের মধ্য দিয়ে নিষ্পত্তি হয়নি। সব সময় এক পক্ষ হেরেছে আর এক পক্ষ বিজয় লাভ করেছে। ঠিক এখনো কিন্তু তাই। আমরা এই 24শে জুলাই আগস্টে এক পক্ষ পরাজিত হয়েছে আর এক পক্ষ আমরা বিজয় লাভ করেছি, যে কারণে আমরা কিন্তু একটা সংকট মধ্যে দিয়ে আমরা অতিক্রম করছি আমাদের সময়। আপনি যে মূল প্রশ্নটি আমাকে করেছেন যে 32 নম্বর বাড়িতে গত 15ই আগস্ট সম্ভবত, সেখানে আপনার বিএনপির বা আরো অনেকেই অতি উৎসাহী যুবক ছাত্র জনতা অনেকেই গিয়েছে। বিষয়টি কিন্তু আমাদের দলীয় কোনো ধরনের সিদ্ধান্ত ছিল না। আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপি এবং মানুষের মধ্যে আওয়ামী লীগের প্রতি যে বিদ্বেষ বা গত 24শে জুলাই আগস্টের প্রতি যে বিদ্বেষ, এটি তো আপনি এখনো মুছে যায়নি। এটির কারণে মানুষের ওই জায়গাটার প্রতি যে ঘৃণা, এই ঘৃণা প্রকাশ করতে গিয়েছে, বা অনেকে হয়তো মনে করেছে যে এইখানে আপনার কেউ হয়তো ফুল দিতে যেতে পারে, শ্রদ্ধা যেতে পারে, এ ধরনের একটা তারা পরিবেশ তৈরি করার চেষ্টা। তবে এটা আমার মনে করি সরকারের জায়গা থেকেই উচিত ছিল যে এইখানে আপনার কোনো আয়োজন, সভা সমাবেশ বা কোনো ফুলদান এই সমস্ত করা যাবে না, এবং সরকারের আইন প্রয়োগের সংস্থা এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল। যেহেতু আমরা মব জাস্টিসের বিরুদ্ধে কথা বলছি, আমরা চাই না যে আপনার মব জাস্টিসের মধ্য দিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করা হোক। এখানে যদি একটু পরিষ্কার করতে, মানে আপনাদের চাওয়া ছিল যে সরকার বলে দিক যে এইখানে কোনো ফুল দেওয়া যাবে না বা এখানে কেউ এসে শ্রদ্ধা নিবেদন করতে পারবে না, এটা সরকার বলে দিলেই পারতো, তাই তো? রাইট। আমি মনে করি সরকারের জায়গা থেকেই এই জায়গাটার ব্যাপারে, যেহেতু এটা তো অনেকের মধ্যে আশঙ্কা থাকতে পারে যে 15ই আগস্টে শেখ মুজিবের ওই প্রতিকৃতিতে অনেকে যেতে পারে, উপস্থিত হতে পারে, এই ক্ষেত্রে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিও তৈরি হতে পারে। এই ক্ষেত্রে আপনার স্বাভাবিক কারণে যারা যাবে, আবার যারা এটা প্রত্যাশা করছে না, সেটা নিয়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। এই জন্য সরকার তো বুঝতে হবে যে আমরা একটা সংকটের অতিক্রম করতে যাচ্ছি, সুতরাং নতুন করে এই সমস্ত ঘটনা আবার পুনরাবৃত্তি ঘটুক, সৃষ্টি হোক, বা এটা নিয়ে একটা দেশের মধ্যে আবার নতুন করে একটা আলোচনার তৈরি হোক, এই ধরনের জায়গা থেকে সরকারের জায়গা থেকে উচিত ছিল যে ওখানে আইন প্রয়োগের সংস্থা নিয়োগ দিয়ে ঘোষণা দিয়ে দাও যে না, এখানে আপনার কেউ কোন রকমের আসতেও পারবে না, বা ওই পক্ষ থেকে কোনো পক্ষই কেউ আসতে পারবে না। তাহলে জিনিসটা ভালো হতো। এখানে কিন্তু আমাদের বিএনপি বলেন বা এনসিপির কেউ গেছে কিনা বলতে পারবো, বা জামাত ইসলামের কেউ গেছে বলতে পারবো না। আমাদের দলের কিছু লোকজন দেখেছি, কিন্তু দলীয় কিন্তু এরকম কোনো আমাদের সিদ্ধান্ত ছিল না যে যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল বা বিএনপির কেউ ওখানে যাবে বা এখানে এই ধরনের আপনার ব্যবস্থা করবে, গান বাজনা করবে, এই ধরনের আমাদের দলীয় কোনো সিদ্ধান্ত বা দলীয় কোনো নির্দেশনা ছিল না। তাহলে আমি একটু এই জায়গার মধ্যে একটু জানতে চাই যে আমরা অনেক সময় বিএনপিকে আওয়ামী লীগের জন্য অতিরিক্ত ভালোবাসা জানাতে দেখি, আবার অনেক সময় দেখি যে বিএনপি আওয়ামী লীগের প্রতি একটা খুব কঠোর অবস্থান নেয়।
কঠোর অবস্থান অবশ্য কমই নিতেছে, ভালোবাসাটাই বেশি দেখতে পায়। তো এই ভালোবাসাটার মূলে কি আসলে ভোটের বাণিজ্য, এনসিপিকে একা করে দেওয়া, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে একটা সুস্পষ্ট অবস্থান না, মানে কোনটা কাজ করে? কারণ হিস্টোরিকভাবে তো বিএনপির আসলে আওয়ামী লীগের সাথে এত এত মধুর সম্পর্ক থাকার কথা না। আমরা কিন্তু এটাও শুনেছি হারুন ভাই যে আওয়ামী লীগের যেসব বড় নেতারা পার হয়ে গেছেন তারা বেশিরভাগই বিএনপির লোকদের সহায়তায় পার হয়েছেন। জি, আপনি আপনি যে বিষয়টি প্রশ্ন করেছেন, আপনি নিশ্চয়ই এটা স্বীকার করবেন যে বিএনপির জন্ম হয়েছে 15ই আগস্টের আপনার ঘটনার পর, 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে। জি, নতুন রাজনৈতিক যে বন্দোবস্ত বা নতুন দর্শন নিয়ে জিয়া রহমানের নেতৃত্বে নতুন, সুতরাং আওয়ামী লীগের সাথে বিএনপির দীর্ঘ 50 বছরের যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা, বাংলাদেশে গত 50 বছরে কিন্তু দুইটি বৃহত্তম এই রাজনৈতিক দলের জোটই বলেন, শরিকরাই বলেন, এই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আমি আপনাকে এখনো বলছি যে আপনাকে এটা অন্যভাবে বিশ্লেষণ না, আপনি একজন সাংবাদিক হিসাবে বাংলাদেশের নিঃসন্দেহে একটা সংকটময় সময় আমরা অতিক্রম করছি। 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল, শেখ মুজিব দেশের ক্ষমতা নেওয়ার পর তাদেরকে নিষিদ্ধ করার পরেও কিন্তু আপনার পরবর্তীতে সাধারণ ক্ষমতা থেকে ঘোষণা করতে হয়েছে। আপনি 90-এর কথা চিন্তা করেন, আমরা এরশাদ বিরুদ্ধে আন্দোলন করেছি এবং 90 সালে আমরা এরশাদের বিরুদ্ধে একসাথে এক পর্যায়ে গিয়ে বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম সবাই একসাথে ঐক্যবদ্ধ আন্দোলন করেছি এবং এরশাদকে বিদায় করেছি। করার পরে 91-এর একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি ক্ষমতায় এসছে এবং বিএনপিকে জামাত ইসলাম সমর্থন দিয়েছে। তারপরে মাত্র 2-3 বছরের পর সেই স্বৈরাচারের সাথে আবার দেখা গেছে আপনার আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলাম সব এক হয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। সুতরাং বাংলাদেশের আসলে গণতান্ত্রিক যে প্রেক্ষাপটের বিশ্লেষণ করতে গেলে আপনি নিজেও আমার চাইতে ভালো বুঝতে পারবেন যে আমরা একটা সংকটের মধ্যে আছি। আমরা এখন আপনার এই যে সংলাপ বলেন বা আমরা আজকে এই জুলাই সনদ বলেন, যা কিছু তৈরি করছি, এটা কিন্তু আমরা যারা বিজয়ী, আমরা বিজয়ীরা করছি, যারা পরাজিত হয়েছে তারা কিন্তু এখন অনুপস্থিত। সুতরাং আপনাকে সামনের দিনে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, এটা আওয়ামী লীগের প্রতি প্রীতি বা ভালোবাসা বা দেশের গণতান্ত্রিক স্থিতিশীলতার জন্য, দেশের আপনার আমি বলবো যে সামগ্রিকভাবে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য আপনাকে সামনে অনেক বন্ধুর পথ পাড়ি দিতে হবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এটা আপনার অবশ্যই, এটা বর্তমান সরকারের পক্ষে সম্ভব নয়। এবং একটা রাজনৈতিক সরকার যখন আসবে তখন রাজনৈতিক সরকার অনেক ধৈর্যের সাথে বোঝাপড়ার মধ্য দিয়ে আমার এটা নিয়ে তর্ক নাই, কিন্তু সেদিকে এটা নিয়ে তর্ক নাই হারুন ভাই। তাহলে আপনারা কি আসলে একটা ঐক্যের বা যেটি আপনাদের নেতা বলতেছেন একটি জাতীয় ঐক্যমতের সরকার বা জাতীয় সরকার, আপনারা সবাইকে সরকারে নিয়ে একটি দেশ গঠনের প্রক্রিয়া থাকতে চান, যে উই আর দে, কোনো বিভেদ চান না, ব্যাপারটা কি এরকম? না, ঐক্য বলতে আমরা এখন বোঝাতে চাচ্ছি যে আমরা বিগত 15 বছর যারা আমরা একসাথে রাস্তায় এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে বা কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই করেছি, তাদেরকে নিয়ে আমরা একসাথে আপনার রাষ্ট্র কাঠামো নির্মাণ করতে চাই। সেটা কেমনে হবে হারুন ভাই? হারুন ভাই সেটা কেমনে হবে? জাতীয় পার্টি বা না না না, জাতীয় পার্টি বা আওয়ামী লীগের কথা না, জাতীয় পার্টি বা আওয়ামী লীগের কথা আমরা বলতেছি না। কিন্তু আপনাকে আমি বলি খালেদ ভাই, এখানে এই মুহূর্তে কেউ দায়িত্ব নিতে পারবে না। এই মুহূর্তে যদি আপনার সরকার ইনক্লুসিভ নির্বাচনের কথা ভাবতে যায় তো গণরোষের মধ্যে যে পড়বে, এখানে সেনাবাহিনীকে দিয়েও আপনি সেটা আমি আওয়ামী লীগের নিয়ন্ত্রণ করতে পারবেন না। আমি ইনক্লুসিভনেসের কথাটা আসতেছি না, কিন্তু আপনি যে জাতীয় ঐক্য এবং বিভেদহীনের কথা বলতেছেন, যারা জুলাই আন্দোলনের সময় যারা আপনারা একসাথে ছিলেন, তো আপনারা তো এনসিপি কে একটা গালাগালি না দিয়ে, সকালে পানি খান না, বিকেলে ভাত খান না, জামাত্রে একটা বকা না দিয়ে, এখন এখানে এটা কি আপনি দেখেন হারুন ভাই, আপনি নিরপেক্ষভাবে দেখেন, যতবার এনসিপির লোকজন আসছে, বিএনপি যেভাবে, মানে বিএনপি নেতৃবৃন্দ, আমার শ্রদ্ধেয় বড় ভাইরা, বড় আপারা যেভাবে তাদেরকে আক্রমণ করছেন, সেটা কি আসলে না? আমি এনসিপির ব্যাপারে আমার যে বক্তব্য মন্তব্য, দেখেন, আমি এনসিপির আজকে যারা ছাত্র প্রতিনিধি এই নতুন যে রাজনৈতিক দলটি গঠন করেছে, এনসিপি কিন্তু সত্যিকার অর্থে আমার ব্যক্তিগত, আমরা ছাত্র রাজনীতি করেছি এবং ছাত্র রাজনীতি থেকে এমপি হয়েছি, এতদূর দলের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পদবি আপনার পরিচালনা করেছি। কিন্তু এনসিপির কাছে আমার যে প্রত্যাশা ছিল, ছাত্র প্রতিনিধিদের কাছে, যারা জুলাই আগস্টের বুক পেতে দিয়ে রক্ত দিয়ে এই পরিবর্তন সাধিত হয়েছে এবং তারাই মাঠের ময়দানে সৈনিক ছিল, কোনো সন্দেহ নাই, আমি স্যালুট করি, সম্মান করি। কিন্তু কথাটা হচ্ছে যে তাদের এই পরিস্থিতিতে যে ভূমিকা বা যে দায়িত্বটা আমরা জাতি প্রত্যাশা করছিল বা আমরাও নিজেও প্রত্যাশা করছিলাম, যে বাংলাদেশকে সত্যিকার অর্থেই ঠিক করতে গেলে,
যে শক্তিটা ছিল ছাত্রদের, যে শক্তিটা দরকার ছিল, যে রাষ্ট্র কাঠামো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ঠিক করার জন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে প্রেসারে রাখার জন্য যে দরকারটি ছিল, সেই জায়গাটা কিন্তু এনসিপি অর্জন করতে